পুষ্পা তার সমুদ্রের কণ্ঠে গানটি গেল, আর সাথে সাথে সবার করতালি। অসম্ভব সুন্দর পুষ্পার গানের গলা। অনেকের ভাষ্যমতে সে নায়িকা হলে এতদিন অনেক নাম করতে পারত, কিন্তু আফসোস, মধ্যবিত্ত পরিবারের মেয়েদের সে স্বপ্ন দেখতে নেই। তাদের খুব সাধারণভাবে জীবনযাপন করতে হয়। বাঁচার অবলম্বন হিসেবে নিজের ক্যারিয়ারের ফোকাস করতে হয়। এর বাইরে সবকিছুই অযাচিত বলে মনে হয়। কিছু তো মানুষের ভাগ্যে সেটুকু জোটে না, মাঝপথেই হাল ছেড়ে দিতে হয়। নিজের স্বপ্ন ধূলিসাৎ করে জীবনমুখী নামক যুদ্ধে নামতে হয়। কেউ জিতেও যায়, আবার কেউ হেরেও যায়। তবুও স্বপ্ন দেখতে হয়। আমি নিজেই যদি স্বপ্ন না দেখি, তাহলে গন্তব্যে পৌঁছাবো কিভাবে? নিত্যদিনের প্রয়োজনটুকুর বাইরে বেশি কিছু আশা করলেও সেটা অবাস্তব বলে মনে হয়। তবে মানুষ বলে না, স্বপ্ন আছে বলেই এখনো স্বপ্ন দেখি। তাই নিজের ব্যর্থতাকে প্রশ্রয় না দিয়ে সামনে দিকে এগোনোই বুদ্ধিমানের কাজ। আমি যদি হাল ছেড়ে দেই, জীবন তোমাকে মাঝ সমুদ্রে ফেলবেই। চাইলেও কেউ বিল গেটস হতে পারবে না। তার অবস্থানে পৌঁছাতে নিজেকে এক ধাপ করে এগিয়ে নিতে হবে। স্বপ্ন দেখা শিখতে হবে, স্বপ্ন সম্পর্কে জানতে হবে। হাল ছাড়লে চলবে না, হয়তো এই স্বপ্ন একদিন তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সিফাত গিটারের সাউন্ড হলে হাত রেখেই এতক্ষণ মুগ্ধ হয়ে তার পাশে বসা মেয়েটির গান মনোযোগ দিয়ে শুনছিল। এই প্রথম মেয়েটিকে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। চাচার বাড়ি সে আগেও বহুবার এসেছে, মেয়েটিকে অনেক দেখেছে, তবে সেভাবে কখনো তাকায়নি। আজ প্রথম ভালোভাবে দেখলো পুষ্পাকে। শ্যামলা বর্ণের মেয়েটির মুখ স্নিগ্ধতায় ভরপুর। জ্যোৎস্নার আলোয় তার মায়াবী মুখশ্রী স্পষ্ট বোঝা যাচ্ছে। রুদ্রা কাচের বোতলটি আবারও ঘোরালো, তবে এবার গেল তিয়াসের দিকে। তাকে ট্রুথ ডায়ার চুজ করতে বললে সে ট্রুথ নেয়। রুষা উৎসাহিত কণ্ঠে তিয়াসকে জিজ্ঞেস করে তার গার্লফ্রেন্ড আছে কিনা। তিয়াস রুষার এমন প্রশ্নে হকচকে ওঠে। একবার ওর ভাই মানে শিশিরের দিকে তাকায়, আবার ঈশার দিকে তাকায়, তারপর রুষার দিকে তাকিয়ে নিরলস্য ভঙ্গিতে বলে, না। ঈশা নিচের দিকে তাকিয়েছিল এতক্ষণ, তবে তিয়াসের না শুনে মুখটা একবার উপরে তোলে। ও এটা ভাবেনি যে তিয়াস এভাবে ডিরেক্ট না করবে। বলতে তো পারতো ভালোবাসা মানুষটি, তবে পছন্দের একজন আছে। তিয়াসের দিকে তাকিয়ে মুখটা হালকা বেঁকিয়ে শিশিরের দিকে তাকায়, আর বুঝে কেন তিয়াস এভাবে না করলো। আবার অসহায় ভঙ্গিতে তিয়াসের দিকে তাকায়, আর দেখে তিয়াস ও ঈশার দিকে তাকিয়ে আছে। এবার লজ্জা পেয়ে নিচের দিকে তাকায়, আবার মুখ তুলে তিয়াসের দিকে একবার তাকায়। তিয়াস ওর দিকে তাকিয়ে ভ্রু নাচাচ্ছে। ঈশার এবার সত্যিই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। মনে হলো মাটিটা দুভাগ করে ভেতরে লুকিয়ে পড়ি। ওর এমন কাণ্ড দেখে তিয়াস এবার সত্যি হেসে ফেললো, তবে নিস্তব্ধে। এই দুজন মানবীর লুকোচুরি প্রেম আর কেউ ধরতে না পারলেও একজনের চোখ এড়ালো না, আর সে হচ্ছে অজান্তা। যতই হোক বান্ধবী বলে কথা। কিভাবে যেন এই বান্ধবী নামক বন্ধুরা তোকো ব্যক্তিরা মনের সব কথা বুঝে যায়। কারণ আমরা জীবনে বেশিরভাগ সময় এই বন্ধু বান্ধব নামক ব্যক্তিদের সাথেই বেশি পার করি। তাদের সাথে আমরা সহজে মিশে যাই, আপন করে এই সব কিছু শেয়ার করি, যতটা বাবা মাকেও করা যায় না। গোলাপ যেমন একটা বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটা বিশেষ জাতের মানুষ। না বলতেই এরা মনের সব কথা পড়ে ফেলার ক্ষমতা রাখে। অজান্তা যেহেতু ওই ঈশার পাশেই ছিল, তাই হালকা ধাক্কা দিয়ে কানের কাছে গিয়ে, কাহিনী কি বলতো? কি আবার কাহিনী হবে? কাহিনী তো অবশ্যই আছে। তোর আর ওই ভাইয়াটার মাঝে কি আছে বলতো? বল, বল না, তাড়াতাড়ি বল। আরে না, কি ভুলভাল বলছিস। ও আমার কাজিন, শিশির ভাইয়ের ছোট ভাই। সেটা তো আমিও জানি, কিন্তু এর তখনই নিশান্ত বলে ওঠে। ছোট বিয়ে, সবার নজর এখন নিশান্তর দিকে। আপনার কি কোনো বাচ্চার আছে? ঈশা সহ সবাই নিশান্তর দিকে অবাক দৃষ্টিতে তাকায় ওর এমন প্রশ্নে। মানে? আরে না, ওই যেখানকার ছেলে মেয়েদের থাকে না, বিএফটিএফ, মানে যাকে আপনারা প্যারা বাস এসব বলে সম্বোধন করেন। আমাদের সময় বাবা এসব ছিল না। যে যাকে এখনকার মেয়েদের তো আবার একটা বাস থাকে না, অনেকগুলো বাস থাকে। এর জন্য বললাম বাজার আছে নাকি। নিশান্তের এমন যুক্তিতে সবাই কিছুক্ষণ বরফের মতো জমে যায়। তারপর অট্ট হাসির রোল পড়ে, কিন্তু হাসি নেই, শুধু তিয়াস আর ঈশার মুখে। তিয়াস তাও মেয়েকে হাসি দেয়। এমন পরিস্থিতিতে যেখানে সবাই হাসছে, সেখানে ও না হাসলে কেমন দেখায়। কিন্তু ঈশা ঈশা তো কিছু না বলেই সবার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে। নিশান্ত আবার বলে ওঠে, মামা, বিয়ান তো বাচ্চা, এখন কিছুই বোঝে না, বোঝার বয়সে হয়নি। বিন্দু শিশিরের দিকে তাকিয়ে দেখে কিছুটা রেগে ভ্রু কুঁচকে নিশান্তের দিকে তাকিয়ে আছে। নতুন জামাই কিছু বলতেও পারছে না, আবার বোনের এমন অপমান সহ্যও করতে পারছে না। নিশান্ত, অনেকক্ষণ হলো তোর ফাইজলামি শুনছি। এখানে বড় বোন বোনের জামাইরা আছে, ভেবে চিন্তে কথা বল। এইসব বন্ধ কর, নইলে কিন্তু আমি উঠে যাব। আরে বিন্দু আপু, তুমি রেগে যাচ্ছ কেন? আমার বিয়ান লাগে বললেই তো
আচ্ছা যাও, তোমার ননদকে আর ডিস্টার্ব করবো না। আপনি তো দেখছি রসিকতাও বুঝেন না, একদম নিরামিষ, তাই তো আপুর কাছে বকা খাইলাম। তৃষা ফিক করে হেসে ফেলে। সিরিয়াসলি ইস্যু, তুই নিরামিষ? দাঁড়া একটু হাসি থামিয়ে নেই। তোর মতো প্যাক প্যাক করা হাঁস আর কয়টা আছে দুনিয়ায়? তুমি আমার শত্রু, তোমার সাথে কথা নাই, যাও। আচ্ছা, এবার কার পালা, রাফান নাকি পিওর? ইন্দু আন্টি আমার। বলেই রাভান বোতল ঘোরায় আর ঘুরতে ঘুরতে যায় সিফাতের কাছে। সিফাত ততক্ষণে গিটারের সুর তুলছিল। মূলত সবাই খাওয়া দাওয়া শেষ করে রাতের খোলা আকাশের নিচে পার্টি বিছিয়ে ট্রুথ ডেয়ার খেলছে। আর গ্রিল, চিকেন ফ্রাই, চিকেন ললিপপ, তান্দুরি, শিক কাবাব, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাচ্ছে। আর সাথে তাদের আড্ডা চলছে। সিফাতের হাতে ছিল কালো কালারের একটা গিটার। এটা অলওয়েজ ওর সাথেই থাকে। ওর উপরে ভার পড়েছে সবার গানের সাথে মিলিয়ে গিটার বাজানো। এই শহরে রাতের আকাশ ভীষণ মায়াময়, শত মনের অপ্রকাশ্য কথা দীর্ঘশ্বাসী হয়। চারপাশের পরিবেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ ছিল। সবার মাঝে নীরবতা ভেঙে সিফাত ধরলো এক গান, যাতে নাচতে হবে নিশান্ত আর ঈশাকে। এটা অবশ্যই অজান্তে বলেছিল। সিফাত ডেয়ার নেওয়ার সাথে সাথে অজান্তা এমন উদ্ভট আবদার করে বসে। ঈশা চরম বিরক্তি হয় অজান্তার উপর, কিন্তু অজান্তার বেশ আনন্দ লাগছে। আজকে তার বান্ধবীর মনের কথা বের করবে। সিফাত গিটার বাজিয়ে গান গাচ্ছে আর মেয়ের ভয়েসে গাচ্ছে পুষ্পা। এদিকে সবার দৃষ্টি নিশার দিকে। ঈশা বারবার সরে যাচ্ছিল, কিন্তু নিশান এমন শক্ত করে ধরে রেখেছে ও ছুটে যেতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। সবার সামনে অসহায়ের মতো তিয়াসের দিকে তাকিয়ে আছে। ঈশা জানে আজকে হয়তো ওর এই পৃথিবীতে শেষ দিন। তিয়াসের চোখ পুরো লাল হয়ে গেছে, চোখের পলক ফেলছে না, দাঁতে দাঁত চাপে এক ধ্যানে ঈশার দিকে তাকিয়ে আছে। তিয়াসের যে পরিমাণ রাগ, ও ঈশাকে কারোর সাথে কথা বলতে পর্যন্ত দেয় না। আর সেখানে কিনা অন্য একটা ছেলের সাথে কাপল ডান্স করছে। এটা মেনে নিতেই ওর রাগ ধমনী ভেদ করে শিরা উপশিরা থেকে সর্বাঙ্গে বিড়বিড় করে যাচ্ছে। রাগে ওর পুরো শরীর কাঁপছে। নাচ শেষ হতে এই ঈশা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ঈশা ওর আগের জায়গাতেই বসে পড়ে। এমন হয়রানি কোনো মানে হয় অজান্তার? সে তো আর জানে না তার এই অদ্ভুত চাওয়াটা তার বান্ধবীকে এক মুহূর্তে শেষ করে দিতেও দ্বিধাবোধ করবে না তার যমরাজ। আর এদিকে অজান্তা যা বোঝা সেটা সে এই দুই মানবের নির্সুপ চাহনিতে বুঝে গেছে। ঈশা বসে বসে এই অজান্তাকে কয়েকটা কিল দেয় আর কানে ফিসফিস করে বলে, এই চুন্নি, তোর কোনো আইডিয়া আছে? তোর এই অদ্ভুত চাওয়া আমার জীবনে শনি ডেকে আনবে। কালকে আমার এই শহর থেকে পালাতে হবে, বুঝলি? না হলে আমার লাশ পড়বে। ঈশা আনমনে মানে বলেই তিয়াসের দিকে তাকায়। এ কি, তিয়াস তো এখনো সেমভাবে ঈশার দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়েছে। ঈশার এবার প্রাণ প্যাকেটে চলেই গেল। শুকনো ঢোক গেলে নিচের দিকে তাকিয়ে আছে। পালাক্রমে তিন পিচি মানে রুদ্রা, রাফান আর পিউ কাছের বোতল ঘোরায়। এবার পিউয়ের পালা। পিউ ঘোরাতেই বোতলের মুখ করে বিন্দুর দিকে, আর বিন্দু ট্রুথ নেয়। ভাবি, ভার্সিটি লাইফে তোমার কোনো বিএফ ছিল না? বিন্দু মোটেও এমন প্রশ্নের জন্য তৈরি ছিল না। সে এখন কি বলবে? তার কি ছিল বলবে নাকি ছিল না বলবে? কিছু বুঝতে পারছে না। ছিল বললে এখন সবাই বলবে সে কে, কোথায় থাকে, ব্রেকআপ কেন হলো, ইত্যাদি ইত্যাদি এসব আজগুবি প্রশ্ন জিজ্ঞেস করবে। আর যদি বলে ছিল না, তাহলে মিথ্যে বলা হবে। বিন্দু একবার শিশিরের দিকে তাকায়। বার দেখে শিশিরও যেন অতির আগ্রহে বসে আছে বিন্দুর এক্সকে তা জানার জন্য। শিশিরের এমন ভাবলেশীন ভাব দেখে বিন্দু জ্বলে ওঠে। আমি যখন দ্বিতীয় বর্ষে উঠি তখনই আমার বিয়ে হয়ে যায়। আর আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে পড়ালেখা নিয়ে, তাই সব সময় এসব এড়িয়ে চলতাম। আর যখন বুঝতে শুরু করি প্রেম ভালোবাসা কি, তখনই আমার বিয়ে হয়ে গেছে। ও, শিশিরের বিন্দুর এমন উত্তর শুনে রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু সে রাগেনি। তার বদলে চাপা গলায় হাসি দেয়। বিন্দুকে এমন হিমশিম খেতে দেখে রুদ্রা পালা এবার পরে। রুদ্রা বোতল ঘোরালে বোতলের মুখ গিয়ে পড়ে নিশার দিকে। সে ড্যাড চুজ করে আর তাকে নিশান্ত বলে নিচের থেকে সবার জন্য মিষ্টি চুরি করে আনতে হবে, তবে কেউ যেন টের না পায়। আর একাই এই অসাধ্য সাধন করতে হবে, কারণ নিশার মতো ভয় পাওয়া মেয়ে খুব কম আছে এই দুনিয়ায়। যেখানে রুমের ভেতর ওয়াশরুমে গেলেও ওর মাকে ঘুম থেকে জাগিয়ে তোলে, তারপর যাবে। আর রাত 12টা 20 নাকি এই মেয়ে একা একা নিচে যাবে, তাও মিষ্টি চুরি করতে। এটা তার কাছে অসাধ্য সাধন করার মতোই কিছু। দাদা ভাই, তুই সব সময় আমার সাথে এমন কেন করিস? তুই জানিস না আমি ভয় পাই। এই অসভ্য মেয়ে, তাহলে বাপ দেখিয়ে ডিয়ার নিতে গেলি কেন? ট্রুথ নিলে তোর কি হতো বেয়াদব? বড় আপি, মেজ আপি, দেখো না কেমন করে দাদা ভাই, একদম ফালতু। ওই কি বলি তুই? বেশি সাহস হয়েছে, তারপরে সোজা করে দিব অসভ্য।
বিয়াদব মেয়ে। আলি আমার বাচ্চাটা, নিশান্ত ভাইয়া এভাবে মেয়েটাকে কেন বকো অলওয়েজ? আমি যাচ্ছি নিশার সাথে। চল নিশা, আমরা মিষ্টি নিয়ে আসি। তুই কেন যাবি? ও একাই যাবে। আমাকে ফালতু বলার শাস্তি এটা। তুই চুপচাপ বসে থাক। নিশান্ত, তুই সবসময় শুধু ক্যাঁচাল বাজাস। তোর কি কখনো ভেজাল মুক্ত থাকতে ইচ্ছা করে না? ইন্দু, তুই নিশাকে নিয়ে যা। আর চুরি কেন? ছোট মাকে বলেই মিষ্টি নিয়ে আসবি। রাতের নিস্তব্ধতায় ঢেকে আছে শহরের বুক। পাশে ল্যাম্পপোস্টে আলোয় নিশ্চুপ হয়ে আছে নগরী। আধার কালো রাত রোজ অপেক্ষা করে তার পুরনো দিনের সঙ্গে ভোরের আলোকে। তারা যেন পালাক্রমে নিজেদের রূপ বদলায়। তাদের মাঝেও চলে এক নীরব প্রতিযোগিতা। কে আগে ধরনের বুকে নামবে? কার আলোয় নগরবাসী মুগ্ধ হবে? সূর্যের আলোয় নাকি চাঁদের আলোয়? চারপাশে পিনপিন নীরবতা। মাঝে মাঝে দুই একটা কুকুরও ডেকে উঠছে। ছাদের সকল লাইট অফ করা। মাথার উপরে রয়েছে এক পূর্ত তিথি চন্দ্র, যার আলোয় ভরে যাচ্ছে ধরনের বুক। তাতে কোনো বৈদ্যুতিক আলোর প্রয়োজন নেই। তারা ভরা আকাশের নিচে চলেছে এক দল কিশোর কিশোরীর আড্ডা, যা শুধু ওই নীল আকাশই সাক্ষী। সাথে আরও আছে মনোরঞ্জক করা হাওয়া, যাকে এক কথায় বলে মুনলিট নাইট। ধরনী এই অপরূপ রূপে আমি মরিতেও দ্বিধাবোধ করব না। উফ, কি যে অস্থির মুহূর্ত! যে সেখানে উপস্থিত না থাকবে সে উপলব্ধি করতে পারবে না। সবাই খেলা থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গল্প করছিল, আর সেই গল্পে আসর জমাতে বসেছে শিশির। গ্রামে ওর দাদু বাড়ির ভূতের গল্প সবাইকে শোনাচ্ছে। সবাই খুব মনোযোগ দিয়ে শুনলেও ভয় পাচ্ছিল ছোটরা। রুদ্রা তো ওর বাবাই মানে শিশিরের গলা জড়িয়ে বসে আছে, আর রাফান নকশার কোলে। পিউ ওর বোন পুষ্পার সাথে সেঠিয়ে বসে আছে কাছে। এদিকে নিষেধ ভয়ে ইন্দুর বুকের মধ্যে যেন ঢুকে যাবে এমন অবস্থা। অজান্ত ঈশাকে ধরে আছে, কিন্তু ঈশার কোনো ভয় লাগছে না। এগুলো তো ওর শিশির ভাইয়া গল্প শোনাচ্ছে ওদের দাদা বাড়ির। ওর সাথে তো আর ঘটছে না এখন। আর ঈশা বরাবরই খুব সাহসী মেয়ে, এসব তো বিশ্বাস করেই না। কেউ বললেও অযুক্তি বলে মনে হয়। এখনো এসব আছে নাকি? আজব। তবে রোষা গিয়ে বসেছে তিয়াসের পাশে, আর একটু পর পর ভয়ে তিয়াসের হাত চেপে ধরছে। তিয়াসের প্রচন্ড বিরক্ত লাগে এই রোষা নামক মেয়েটিকে। তবে কিছু না বলে ভাবির কাজিন হয়, মান সম্মান বলেও কিছু একটা আছে। তিয়াস হাত বারবার সরিয়ে নিচ্ছে রোষার থেকে। তিয়াসের ঠিক এই মুহূর্তে ঈশাকে ঠাঁটিয়ে কয়েকটা চড় লাগাতে ইচ্ছে করছে, কারণ ঈশাকে ওর পাশে অনেকবার বসতে বলেছিল, কিন্তু এই মেয়ে কিছুতেই বসবে না। সে বসেনি, তার বান্ধবী অজান্তার কাছে বসবে বলে। ঈশা বসবেই বা কোনো আলাদে, কারণ তিশার পাশে বসলে তিয়াসের গলা চিবিয়ে খাবে। যে রেগে আছে ঈশার উপর। সেদিন তো ছোট মা 2 ঘন্টা জ্ঞান হারিয়েছিল। তারপর থেকে শুরু হলো তার জ্বর, আর সাথে পাগলামি। কাউকে দেখতেই তো পারতো না। আর তিনি তখন ছিল নতুন বউ, তাই আমাদের কাছে যেতে তো দূরে থাক, ঘরের দরজা পর্যন্ত খুলতো না। ও বাবাই, প্লিজ আর বলো না, ভয় লাগছে তো। শিশির ঠোঁট প্রসারিত করে। আচ্ছা বাবা, বলবো না। তাহলে চলো খেলা স্টার্ট করি। হ্যাঁ জিজু, তাই করো, খুব ভয় লাগছে। ঈশা একবার উষার দিকে তাকায় আর একবার তিয়াসের দিকে তাকায় বাঘিনী চোখে, কিন্তু এতে তিয়াসের কিছু যায় আসে না। একটু আগে সেও নিশান্ত নামের ছেলেটির সাথে নেচেছিল, তখন তিয়াসেরও অনেক খারাপ লেগেছে। আর ঈশাকে পাশে বসতে বললেও বসে না, তাই এখন বাঘিনীর চোখে তাকিয়ে লাভ নেই। রুদ্রের কাচের বোতলটি ঘোরায় আর তার মুখ গিয়ে পড়ে শিশিরের দিকে, আর শিশির ট্রুথ দেয়। তখন সিফাত প্রশ্ন করে, জিজু, আপনার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট কে? আমার মা। আব্বুও প্রিয়, তবে আম্মুর মতো অত ভালো আমি কাউকেই বাঁচতে পারবো না। মা শব্দটি ছোট্ট হলেও এর গভীরতা অনেক। এই শব্দের মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর সকল মায়া, মমতা, আকৃত্রিম স্নেহ, আদর, ভালোবাসা, সব সব সুখের কথা। বাবা মায়ের তুলনার সাথে কোনো কিছু তুলনা চলে না। মায়ের স্পর্শেই সন্তান ধীরে ধীরে পূর্ণ মানুষ হয়ে ওঠে। তাই আমাদের উচিত তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা। আচ্ছা জিজু, এই 2 দিনে আপনার বিন্দু আপুর প্রতি ভালোবাসাটুকু জন্মালো। শিশির মৃদু হেসে একবার বিন্দুর দিকে তাকায়, তারপর নিশান্তের দিকে তাকিয়ে বলতে থাকে, তোমাদের ভাষ্য মতে বিন্দু আমার 2 দিনের চেনা, আর এই 2 দিনেই চেনার কেউ কাউকে ভালোবাসতে পারে না। মোহটা হয়তো জন্মাবে, কিন্তু ভালোবাসা না। মোহ কেটে গেলেই সে তোমার অপ্রিয় হয়ে উঠবে। অনেকেই আছেন মোহকে ভালোবাসা ভেবে ভুল করেন। কাউকে পছন্দ হলেই মনে করেন এই বুঝি ভালোবেসে ফেলেছি, কিন্তু তাৎক্ষণিকভাবে কাউকে ভালো লাগাটা ভালোবাসা না। মোহ হয়তো তীব্র হয়, কিন্তু এর স্থায়িত্ব কম।
আর ভালোবাসা অনুভূতি কখনো শেষ হয় না। তবে এটা সত্য, মোহ আস্তে আস্তে ভালোবাসাতে পরিণত হয়। আই থিঙ্ক বোঝাতে পেরেছি তোমাদের। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা ভাবছি। তুমি যে প্রথমে বললে আমাদের ভাষ্যমতে বিন্দু ভাবি তোমার 2 দিনের চেনা, আমাদের ভাষ্যমতে কেন হবে? তোমরা তো বিয়ের দিনে একে অপরকে প্রথম দেখো, তাহলে কি ভেবে নিব তোমরা পূর্ব পরিচিত? আরে না, ওটা তো কথার কথা ছিল। এবার যেন কারবালা। আঙ্কেল আমার। তাহলে শুরু করো। রাফান ঘোরাতেই এবার ওর বাবার দিকে গিয়ে ঠেকলো বোতলের মুখ। তাকে বলা হলো সে ট্রুথ নিবে জানায়। যে বিচুগুলো আছে ডেয়ারে কি না কি দেবে আল্লাহ জানে। আচ্ছা রাফেজ ভাই, আপনার আর নকশা আপুর প্রথম দেখা নাকি অনেক ইন্টারেস্টিং ভাবে হয়েছিল? আজকে তাহলে সেই গল্প শোনান। কখনো সময় হয়নি সেভাবে শোনার। ওরে আল্লাহ, 13 বছর আগের কাহিনী তো আমার ওই মনে নেই, তোদের কিভাবে বলবো? প্লিজ জিজু বলো না, তোমার আর বড় আপুর ফার্স্ট ডেট কিভাবে হয়েছিল? রাফাজ হেসে বলতে শুরু করে, আজ থেকে 13 বছর আগে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষটিকে দেখার সৌভাগ্য অর্জন করি। তখন আমি চট্টগ্রামে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়তাম। তো সেবার ছিল আমার লাস্ট সেমিস্টার। পরীক্ষার কিছুদিন আগে বাবার কি একটা কাজে যেন গ্রামে এসেছিলাম। একদিন বিকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে কিছুটা দূরে একটা নদীর পাড়ে যাই। তখনই আমার শ্যামাঙ্গীকে দেখবার সুযোগ হয়। সে তার এক বান্ধবী, কি যেন নাম ছিল, রিমা। রিমাকে নিয়ে ঘাটে এসেছিল। আমি একটা বট গাছের নিচে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ দেখি 2 জন যুবতী মাঝির জন্য অপেক্ষা করছিল। আমার কাছে তাদের মধ্যে চুলে জবা ফুল গুজে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বেশ ভালো লাগে। এই প্রথম কোনো যুবতীর দিকে চোখ যায়। কি মায়াবী তার চোখ! চোখের মায়াতে আমি উলট পালট হয়ে যাই। তোদের আপুর চুল তো আগে থেকেই মাশাল্লাহ, ছেড়ে দিলে পিঠ গড়িয়ে হাঁটু বরাবর। সেদিন খোলাই ছিল সাথে গুজে দেওয়া জবা ফুল। আমি কি যে দেখলাম, মনে হলো আমার সামনে আসমান থেকে এক পরী নেমে এসেছে, আমার শ্যামাঙ্গ পরী। আমি কি করলাম জানিস? লুকিয়ে লুকিয়ে তাদের কথোপকথন দূর থেকেই শুনে ফেললাম। মূলত সেদিন রিমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, তাই তোদের নকশা আপু আমাদের গ্রামে এসেছিল। তখন তাদের বাড়ি তো নদীর ওপার ছিল। তো রিমার জন্য ওই দিন নকশাকে দেখতে পাই। রিমা নকশাকে নৌকায় তুলে দিয়ে যে বাড়ি যাবে সে আর হলো না। আমার বোকা শ্যামলী এতটাই বোকা ছিল যে নাকের ফুল পানিতে পড়ায় জুড়ে দিল কান্না। জিজু, নাকের ফুল কিভাবে পড়ে গেল? কেউ নাক খুললে তো নাক থেকে একা একা পড়বে না। আরে রিমাকে দিয়েছিলাম, ওরে দেখতে আসবে তো, ওর নাক খালি কেমন একটা দেখায় না। ওরা তো খুব গরিব ছিল, তাই ওর কোনো সোনার গহনা ছিল না। আর আমার কাছে ওই দিন নোজপিন ছাড়া কোনো গহনা ছিল না সাথে, তাই নোজপিনটাই দিয়েছিলাম পড়তে। মা তো দেখিস কেমন করে পড়তে দিত না কিছু। আমি নাকি হারিয়ে ফেলবো সব। তোকে যেমনটা করে আমার বেলায় তার চেয়েও দ্বিগুণ কঠোর ছিল। তারপরে আর কি, আমি নাকফুলটা জোর করেই রিমাকে পড়াই। আমাদের কারোর আর মনে ছিল না। পরে যখন খেয়াঘাটে আসি তখনই রিপার মনে পড়ে, আর ও আমায় ফিরিয়ে দিতে চায়। আমি পরে নিব জানাই, কিন্তু মহারানী তখনই আমায় দিবে। আমিও মার ভয়ে নিয়ে নিই, কিন্তু নোজপিন পড়তে গিয়ে পানিতে পড়ে যায়। আমার তো গলা হাত পা সব শুকিয়ে যায়। আমার যে মা, তাকে আমি কি জবাব দিব, তাই কান্না করি। আর তারপর মাঝি আসলে মাঝির নৌকায় রিমাকে নিয়ে উঠে পড়ি নোজপিন খোঁজার জন্য। আর যখন নৌকাটা ছাড়বে ঠিক তখনই তোদের ভাইয়া লাফ দিয়ে সামনে আসে। বাকিটুকু না হয় আমি বলি শ্যামাঙ্গী। ওহ জিজু, এখন কত রোমান্টিক তুমি। শ্যামাঙ্গী, আয় হায়, मैं মার যাবা। তো আমাদের ভালোবাসা কি তোদের মতো নাকি যে 2 দিনেই ভুলে যাব? এখনকার ছেলে মেয়েরা কি যে হয়েছে বাবারে। শোন, বাঙালি আর কিছু জানুক বা না জানুক, জমে প্রেম করতে ভালো জানে। আগের যুগের প্রেমও তেমন ছিল, আমরাও তাই। তারপর বলেন রাফিজ ভাইয়া, নকশা আপুর নৌকায় উঠতে লাগলে? ওহ, নকশা যখন উঠতে লাগে নৌকায়, তখন আমি গিয়ে নৌকায় উঠে পড়ি। ওর কার্যকলাপে কিছুটা রাগও হয় ওর উপর। বাড়ি যাবি যা, ভালো কথা। তা না করে এক রতি নাক ফুলের জন্য এত বড় নদীতে নৌকা করে খুঁজবে, ভাবা যায় এটা?
এতটা বোকা মেয়ে এখনো আছে? আমার তো আমার শাশুড়ি মায়ের ওপর চরম রাগ ওঠে। কে এই মহিলা যার জন্য এই অবেলায় আমার শ্যামাঙ্কিকে তার নোজপিন খুঁজতে হয়? তারপর তারপর আর কি, আমিও নৌকায় উঠে পড়লাম, তবে যাত্রী হয়ে না, নিলাম এক ভিন্ন চরিত্র। আমার বাবা তো তখন আমাদের গ্রামের চেয়ারম্যান ছিল, তাই আমাদের কথাতেই সব চলতো। মাঝিকে বলার সাথে সাথে সে নেমে যায়, আর তার জায়গা নেই আমি। ওইবার প্রথম মাঝি সেজেছিলাম। ভাবতে পারিস, তোদের বোনের জন্য ইঞ্জিনিয়ার রাফাত শেখ থেকে সেদিন হয়ে উঠলাম মাঝি রাফাত। তারপর পুরো নদী খুঁজে না পেয়ে ওদের ওই পারে নামিয়ে আমি একা একাই বাড়ি ফিরি, চারদিকে গ্রামের পরিবেশ দেখতে দেখতে। তোমারে ওই আপুটা মানে রিমা আপু চিনতো না? মাঝি ড্রেস কই পেলে? আরে বোকা, মাঝির ড্রেস কেন পরবো? ওদের সামনেই তো আমি মাঝিকে সরিয়ে উঠলাম। তোর আপু আর রিমা তো নোজপিন নিয়েই ব্যস্ত ছিল। আদৌ নৌকায় কেন উঠলাম সেটা দেখার সময় আছে নাকি তাদের? নোজপিন খুঁজতে যেয়ে জবাব হলো পানিতে ফেলে গেল ভুলে। রাগ যা হয়েছিল, মনে হলো কয়েকটা চড় লাগিয়ে দেই। নাক ফুলের জন্য নিজেও না পানিতে পড়ে যায়। আর এদিকে রিমাও আমাকে তেমন চিনত না, কারণ আমি বেশিরভাগ সময় শহরে পড়ালেখার জন্য কাটিয়েছি। গ্রামে আমার বাবার প্রভাব থাকলেও আমার প্রভাব ছিল না। বাবার পরিচয় না দিলে কেউ আমাকে চিনতই না। আর জানিস, আমি আবার সিঙ্গারও ছিলাম, ভার্সিটির টপার সিঙ্গার। সেদিনের কাহিনীর সাথে একটা গানের খুব মিল খুঁজে পাই, তাই খালি গলায় সেদিন একটা গান গেয়েও ফেলি। কি গান এখন শোনান রাফেজ ভাই? রাফেজ মৃদু হেসে আজও খালি গলায় গানটি গেয়ে উঠল, আর সিফাতকেও গিটার বাজাতে নিষেধ করছিল। এটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও গড়াইয়া চলি। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। সবার করতালিতে রাফাজের ধ্যান ফেরে। তার মনে হচ্ছিল সে যেন আগের জীবনে তার শ্যামাঙ্গীর সাথে কাটানো মুহূর্তে ফিরে গিয়েছে। বাঁকা হাসি দিয়ে, ওয়াও জিজু, দারুণ ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ শিশির, বিয়ের ঘটনা বললে না, কিভাবে তোমার আর নকশারাপুর বিয়ে হয়? তখন তো আমি খুব ছোট, টিভিতে মেবি পড়ি, কিছু মনে নেই। অন্য একদিন আবার সবাই এক হলে বলবো। রাত তখন 3টা বাজে। সবার আবার বিশ্রাম নেওয়া প্রয়োজন, কালকে আবার সবাই চলে যাবে। তাই আর বেশি দেরি না করে হাসি ঠাট্টা তামাশার মাঝে ওদের আড্ডা এরকম শেষ হলো। শেষে সবার জোরাজুরিতে শিশির বিন্দুকে গান গাইতে হলো। ওরা রাজি না হলেও সবাই জোর করে ধরে ডুয়েট গাওয়ার জন্য, তাই ওরাও রাজি হয়, আর গিটার বাজায় সিফাত। দূরে যে ছিলে ভালোই ছিলে, প্রেমের চিঠি পুরনো খামে, প্রেমের চিঠি পুরনো খামে। বিন্দু একবার ভ্রু কুচকে তাকায় শিশিরের দিকে। এই গান কেন গাইছে শিশির? তবে যাই হোক, সবার সামনে তো কিছু বলতেও পারবে না, তাই সেও তাল মিলিয়ে গেয়ে উঠল। গোধূলি মানে এই বিকালে রোদ লালচে আভায় মিলে দেয় অন্তরালে। আকাশে বুকে এক রক্তিম আভার প্রলোভ পড়ে। আকাশে ওরা মুক্ত পাখিগুলো ফিরে যায় নিজ নিজ নীরে। সন্ধ্যার আবাস উপড়ে পড়া সন্ধ্যা নদীর তীরে। তীরে থাকা নৌকাগুলো পৌঁছে যায় গন্তব্যে। সূর্যাস্তের পর রাত শুরু হওয়ার মাঝের সময়টাই হলো গোধূলি লগ্ন। এই লগ্নে এক অদ্ভুত মায়া বিরাজ করে, যা কেবলই অদৃশ্যমান, তবে অনুভব করা যায়। সন্ধ্যার শেষ ভাগে যখন পৃথিবী এমন একটি বিন্দুতে অবস্থান করে, তখন তার কেন্দ্রে স্থানীয় দিগন্তের 6 ডিগ্রি অবস্থান থাকে। সে সময়ের বাইরে সাধারণভাবে কোনো কিছু করা যাবে না। তখনই কেবল কৃত্রিম আলোক সজ্জার প্রয়োজন হবে ধরণীর বুকে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে এক মায়াবী রমণী। শীতলতার হাওয়া তাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে বারবার। হাওয়ায় প্রবল বেগে তার পরনে হালকা গোলাপি রঙের সুতি শাড়ির আঁচল উড়ে বেড়াচ্ছে, আর সাথে উঠছেই তার কোমরে পড়ে থাকে ঘন কালো কেশ। তার এলো কেশগুলো ভীষণ দুষ্টুমি করছে তার সাথে, বারবার তাকে বিরক্ত করছে আর জানান দিচ্ছে। রমণীর চোখে মুখে ঘাড়ে গলায়, কিন্তু তাতেও তার মনোযোগ সরেনি।
সে খুব মনোযোগ সহকারে গোধূলি লগ্নকে উপভোগ করছে। এই যেন এক অমৃত সুধা। প্রকৃতির সৌন্দর্য শুষে নিতে কার না ভালো লাগে। আর তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা এক যুবক উপভোগ করছে রমণীর সৌন্দর্যকে। তার নজরে ঠিক এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী লাগছে দাঁড়িয়ে থাকা এই নিশ্চুপ মানুষটিকে। পাশে থেকে কেউ বলে উঠল, অর্ক ভাই, আমাদের দিকেও একটু তাকাও। তোমার ছোট ছোট ভাই বোনেরা তোমার অপেক্ষায় বসে আছে, আর তুমি কি না শুধু তোমার বউকেই দেখছো? কাল বাদে পরশু তো আমরা চলেই যাব, আর তুমিও চলে যাবে। তখন তুমি মন ভরে বউকে দেখো। দেবো এক চর, বেশি ফাজিল হয়েছে তুমি। এই জন্যই তো পরীক্ষায় শুধু লাড্ডু পায়, দেখো না? আউটনেস বেশি ওর মাথায়, খিলুহীন মহিলা। আও তিয়াস ভাইয়া, তুমি কিন্তু খুব খারাপ। আমি মোটেও লাড্ডু পাই না, আর তোমার মতো খারাপ স্টুডেন্টও না। এই জন্যই তো বলি তোর মাথায় ঘিলু নেই। আমি খারাপ ছাত্র হইলে পাবলিকে পড়তাম না, ন্যাশনালে পড়তাম। পড়ো তো জগন্নাথে, তাই তো এত ভাব। তোর মতো বেয়াদব মেয়ে এই পৃথিবীতে দুটো নেই। তুই জগন্নাথে চান্স পেয়ে দেখা, দেখি কত পারিস। আমি বাংলাদেশে থাকবোই না, ইউসে যেয়ে পড়বো। ও বাবা গো, মাইয়ে কয় কি? ন্যাকামো বাদ দাও। এখানে হাসির কি হলো? আজব। দুইটাকেই এখন চটকনা দিব। এত ঝগড়া কই পাস তোরা? অলওয়েজ সাপে নেউলে লেগেই থাকে তোদের শয়তানগুলা। ভাবি, ও ভাবি, ওখানে একা একা দাঁড়িয়ে কি করো? এখানে আসো। শিশির, তৃষ্ণা আর রুদ্রা এতক্ষণ ওদের ঝগড়া শুনছিল। শিশির অবশ্য এসব পাত্তা না দিয়ে রুদ্রাকে কোলে তুলে নিয়ে ফোন স্ক্রল করছিল আর চোখে বিন্দুকে দেখছিল। তৃষাটাকে এবার ফোন থেকে মুখ তুলে বিন্দুর দিকে তাকায়। হ্যাঁ বলো। মাম্মা জানো এই ইজা পপ্পি আর তিয়াস চাচুর সে কি ঝগড়া? তাই আমার ধানি লঙ্কা দেবরের। এই ওয়েট ওয়েট, ভাবিকে ধানি লঙ্কা কাকে বলছো? আমাকে? আমি বলিনি, ঈশা সেদিন বলছিল। তিয়াস এবার ঈশার দিকে রাগে মোড়ে তাকিয়ে, তোর ক্লাস তো আমাকে চিনতে হবে, বেশি বার বেড়েছে তোর। তিশান নিচে যা, ডেলিভারি ম্যান এসে গেছে। যা যা অর্ডার করেছিলাম মিলিয়ে সব নিয়ে আয়। আমি? শিশির চোখ গরম করে তাকাতেই তিয়াস অনিচ্ছা শর্তেও নিচে যায়। মূলত সবাই এখন শিশিরদের বাসার ছাদে ছিল। ওরা কালকেই বিন্দুদের বাড়ি থেকে চলে এসছে। সকল আত্মীয় স্বজনরা চলে গিয়েছে। বিন্দুদের বাড়িতেও আর শিশিরদের বাড়িতেও শুধু তৃষা আর ঈশা যায়নি। শিশিররা যেদিন ঢাকায় যাবে, তৃষারাও ওই দিনই যাবে। ঈশা চলে যেতে চেয়েছিল অনেকবার, কিন্তু তৃষা যাবে না। ও যে ধরে বসে আছে। বিন্দু ভাবিরা যেদিন যাবে আমরা ওই দিনই যাব। আজকে শিশির ওদের ট্রিট দেবে ওর বিয়ের, তবে বাড়িতেই। তাই ফুড পান্ডাতে অর্ডার করেছে কে কি খাবে সেগুলো, যা তিয়াস অনুঠে নিচে গেল। সন্ধ্যার পর বিন্দু রুদ্রাকে পড়তে বসিয়েছে। মেয়েকে কোলে নিয়েই পড়াচ্ছে। মেঘ আজকে সারা দিন ঘুমে কাটিছে, তাই বিন্দু এখন মেঘকে ঘুম পাড়ায়নি, কোলে নিয়ে বসেছে। রুদ্রা বসছে আর ওর ভাইকে আদর করছে। আদর করবেই না কেন? এত সুন্দর বাচ্চাকে কেউ আদর না করে থাকতে পারে? মেঘের গালগুলো একদম মাখনের মতো স্পট, গালে ফু দিলেই নড়ে যায়। আর একটা বিশেষত্ব হলো হাসলে গালে টোল পড়ে, যার জন্য ওর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। আর এই বিশেষত্ব পেয়েছে শিশিরের কাছে। শিশিরও হাসলে গালে টোল পড়ে। মেঘ দেখতেও হয়েছে ওর বাবার মতো সুন্দর, কিন্তু গায়ের রং পেয়েছে ওর মা মেঘলার মতো। শিশির অনেক সুন্দর আর স্মার্ট হলেও খুব একটা ফর্সা না। শ্যামলা বর্ণের গায়ের রং, মুখে খোঁচা খোঁচা দাড়ি, ঘাড়ের কাছে একটা ছোট্ট কুচকুচে তিল, যা বিন্দুকে খুব আকর্ষণ করতো শিশিরের দিকে। 10 বছর আগেও এই সৌন্দর্যে প্রায় বিভোর হয়ে তাকিয়ে থাকতো বিন্দু। বিন্দুর হঠাৎই মনে পড়ে ওর আর শিশিরের কাটানো এক মুহূর্ত। শিশির, তোমার ঘাড়ের এই তিলটা এতটা কিউট কেন? আমার সব কিছুই কিউট, এই জন্যই দেখো না কত মেয়ে আমার প্রেমে পড়ে প্রতিদিন। আমি কিউট না হলে কি পড়তো বলো? ভালো। জেলাস? না। জানো তো, কালকে মেঘলা আমার কাছে এসে বলল। স্টপ ইট। তুমি জানো না আমি মেঘলা আপুর কথা শুনতে পারি না? কেন বারবার ওর কথা বলো? আমাকে রাগাও। সমস্যা কি তোমার? আমি অনেক দিন তোমাকে নিষেধ করেছি ওর কোনো কথাই আমাকে বলবে না, তাও কেন বলো? আমার বিন্দু বলার বুঝি হিংসে হচ্ছে? কেন গো, আমি তো তোমারই আছি সব সময়। আর মেঘলা তো আমার বেস্ট ফ্রেন্ড, ও কখনো তোমার জায়গা নেবে না। আমার জায়গা নেবে? এই কথাটা কেন উঠছে শিশির? সে তোমার ফ্রেন্ড হয়, ভালো কথা। সে তো ফ্রেন্ডের মতোই থাকবে, আর আমি তোমার গার্লফ্রেন্ড। আমার সাথে ওর কেন তুলনা করছো? রেগে যাচ্ছ কেন?
আমি কি এমন বলেছি? রেগে যাওয়াটাই কি স্বাভাবিক নয়? আমি তুমি যখনই একসাথে বসি তখনই মেঘলাপুর নামটা ওঠে। কেন শিশির, এমনটা কেন করো আমার সাথে? তুমি কি এই নামটা ছাড়া অন্য কোনো ফ্রেন্ডের নাম বলো, আমি কিচ্ছু বলবো না। এত প্যারা কেন দাও আমায়? এত সন্দেহ কেন? তোমার কি মনে হয় আমি মেঘলার প্রতি উইক? ওকে ভালোবাসি? আমি কিন্তু কখনো সেটা বলিনি, তুমি নিজে নিজেই বলছো। একটা কথা আছে জানো তো, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, তোমারও সেম অবস্থা হয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আমি কিচ্ছু মিন করতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলবো, তোমাদের দুজনে চাহনি শুধুমাত্র ফ্রেন্ডশিপেই সীমাবদ্ধ না। মেঘলাপুর তো অনুভূতি আছেই তোমার প্রতি, তোমারও আছে কিনা সেটা শিওর হও, তারপর বলতে এসো। আমি বাসায় যাচ্ছি, যদি কথা বলতে ইচ্ছে হয় কল দিও। বাই। বিন্দু চলে যায় আর শিশির তার আগের কাজের মন দেয়, মানে লেকের পানিতে ঢিল ছুটতে থাকে। বিন্দুর দিকে একবার তাকায় না। আজকে মেঘলা একটা ক্লাস করে বাসায় চলে গিয়েছে কোনো একটা কাজে। ওদের ছুটির পর ক্যাম্পাস থেকে বেরিয়ে পাশে এক লেকের পাড়ে শিমুল গাছের নিচে সিঁড়ির ওপর শিশির বসেছিল আর হাতে অনেকগুলো ইটের টুকরো নিয়ে পানিতে ঢিল মারছিল। বিন্দু ক্লাস থেকে বের হয়ে শিশিরকে কল দিয়ে জানতে পারে শিশির লেকের পাড়ে সিঁড়িতে বসে আছে, আর বিন্দু তাই এখানে চলে আসে। বিন্দুর ভাবনা জগৎ থেকে বের হয়ে রৌদ্রার চিল্লানিতে, আউ ভাই, চান আমার চুল, মাম্মা আমার চুল ছিঁড়ে ফেললো, চালিয়ে দাও না। তুমি লেখা বাদ দিয়ে ওর সামনে এসেছো কেন? তোমাকে আমি বললাম টেবিলে বসো, আর তুমি বিছানায় বসলে ভাইয়ের সাথে খেলবে আর পড়বে জন্য। তাহলে এখন বোঝো কেমন লাগে? ভাই অনেক দুষ্টু মাম্মা। ছোটবেলায় তুমি কি কম দুষ্টু ছিলে? একবার তো তোমার পাপার নাক কামড়ে ছিঁড়ে ফেলার মতো অবস্থা, নাক পুরো লাল করে ফেলেছিলে। সত্যি পাপাই অনেক ব্যথা পেয়েছিল? হ্যাঁ, তোমার পাপার তো চোখ মুখ লাল হয়ে গেছিল ব্যথায়, তাও তোমায় কোল থেকে নামায়নি। আমি তোমাকে বকা দিচ্ছিলাম, তাও আবার আমি বকা খাই তোমার পাপার কাছে। দুদিন ভরা ব্যথায় মেডিসিন আর বরফ দিয়ে সেটা সেরে যায়। আমার রুদ্রাণী এত দুষ্টু ছিল দেখে তো মনেই হয় না। ভেতরে এসে রৌদ্রার পাশে বিছানায় বসে, হ্যাঁ বাবাই, মাম্মা তো তাই বলেছে, আমি নাকি পাপার নাক ছিঁড়ে দিয়েছি কামড়ে। আমার তো কিচ্ছু মনে নেই। আর কি কি করতো আমার রুদ্রাণী? বিন্দু এবার নড়েচড়ে বসে, কিন্তু কিছু বলছে না। ও শিশিরকে দেখলেই নিজেকে কেমন একটা গুটিয়ে নেয়। এটা শিশির অনেকবার খেয়াল করেছে। মাম্মা বলো, আমি আর কি কি দুষ্টুমি করেছি? তুমি তোমার বাবাইয়ের কাছে পড়ো, আমি তোমার দাদিমার কাছ থেকে ঘুরে আসি, দেখি কিছু লাগবে কিনা। ইগনোর করছো? মানে? মানে আবার কি? আমি যখনই তোমার সামনে থাকি তুমি পালিয়ে পালিয়ে বেড়াও, মনে হয় আমাকে দেখে অস্থির ফিল করো। তার মানে তো এটাই দাঁড়ায় তুমি আমাকে সহ্য করতে পারো না, আমাকে ইগনোর করছো। না, এমন কিছুই না। এমনই কিছু। তুমি তো আগে এমন শান্ত ছিলে না, অনেক কথা বলতে আমার সাথে। আমি তোমার ভালো থাকার একমাত্র কারণ ছিলাম, আর এখন দেখো আমাকে দেখেই তোমার সব ভালো লাগা উড়ে যায়। কেন বিন্দু? আগে আগের সাথে এখন কথাটার অনেক তফাৎ আছে। আগে কথাটা হলো অতীত, আর এখন আমি বর্তমানে অবস্থান করছি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটার মাঝে বর্তমানকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ অতীত আমাদের পেছনে পড়ে থাকা গতকাল অথবা গতদিনের সমষ্টি, যা আমি হাজার চেষ্টা করার পরেও ফিরে পাবো না। অর্থাৎ বিগত দিনের কথা ভেবে ফালতু কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আর অতীতের সাথে এই অশান্ত আমিটাও বদলে গিয়েছে অনেক আগে। আর কি যেন বলছিলেন? ইগনোর? একসময় আপনিও আমাকে করতেন, কই আমি তো কখনো অভিযোগ করিনি। রিফারেন্স নিচ্ছ? আমি তখন করতাম জন্য এখন তুমি করছো। রিভেঞ্জ নেওয়ার মাধ্যমে মানুষ যতটা অর্জন করতে পারে তার চেয়ে ঢের বেশি অর্জন করতে পারে ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে। তাই আমি তখনই আপনাকে ক্ষমা করে দিয়েছি। আর জানেন তো, কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে আপনাকে সস্তা ভেবে অবহেলা করবে, এটাই বাস্তব কথা।
আর আমার ক্ষেত্রেও সেম হয়েছিল। বিন্দু কথাগুলো বলে শিশিরকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল রুম থেকে। আর শিশিরও নিচের দিকে তাকিয়ে বসে পড়ে। রুদ্রাও ওর বাবার দিকে তাকিয়ে আছে। ওর ছোট একটা মাথায় এত বড় বড় কথা কিছু ঢুকলো না, শুধু ওর মাম্মা আর বাবাইয়ের মুখ প্রাণে তাকিয়েছিল। আর এদিকে ঈশা বসে আছে ওদের রুমের ব্যালকনিতে। ব্যালকনির লাইট অফ করা। রুমে ওর বোন তৃষা কথা বলছে তার বিএফের সাথে, আর ঈশা ব্যালকনিতে বসে ব্যস্ত নগরী দেখছে। আজকের আকাশ একদম পরিষ্কার, তারা ওরা আকাশে এক টুকরো চাঁদের কণার পুরো আসমানের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আকাশ পরিষ্কার হলেও পরিষ্কার নেই ঈশার মন। তার মনে বিষাদে ভরা। একটু আগে ছাদের কথা মনে পড়তেই চোখের পানি চিকচিক করে উঠল। বিকালে ছাদে ওরা যখন ছিল তখন ভালোই ছিল সব কিছু, কিন্তু সন্ধ্যার পর যখন সবাই নেমে আসে ঈশাকে ইতিহাস আসতে দেয়নি। ওর কোটলটি বুদ্ধি দিয়ে ঈশাকে আটকায়, কারো সন্দেহ করার কোনো অবকাশও রাখে না। কি হয়েছে তিয়াস ভাইয়া, কিছু বলবে? নিচে কেন যেতে দিলে না? তিয়াস ছাদের দরজা লাগে ঈশার হাত টেনে নিয়ে ছাদের কোণায় যায়। তোমার সাথে এখন প্রেম করব তাই। মানে কি করছো? ছাড়ো আমাকে, এত কাছে কেন আসছো? কেন, সমস্যা কোথায়? আমি কাছে আসলে শুধু সমস্যা, অন্য কেউ আসলে খুব ভালো লাগে, তাই না? কি যাতা বলছো? অন্য কেউ মানে? কে আমার কাছে আসলো? হোয়াট ডু ইউ মিন? তিয়াস এবার কোমর ছেড়ে ঈশার চুলের মুঠি ধরে মুখের কাছে মুখ এনে। তোকে আমি বলেছিলাম না আমার পারমিশন ছাড়া তুই ভাতও গিলতে পারবি না, আর তুই সেখানে কালকে নিশান্তর কাছে গিয়ে এত পিড়ি দেখাইলি কেন? এই তো সমস্যা কি? একজনকে দিয়ে মন ভরে না, হাজারটা পুরুষ লাগে তো। নিশান্ত কে? তোর প্রেমিক মানুষ? বলতি অর্ক ভাইয়ের সাথে তোরও বিয়ে দিয়ে দিতাম। তুমি খুব খারাপ। নিশান্ত ভাইয়ের সাথে অজান্তার জন্য কাপল ড্যান্স করেছিলাম, সেখানে তো সবাই ছিল। তাহলে তুমি এত বাজে বাজে কথা কেন বলছো আমাকে? চুল ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। তুই কেন ওই বাসায় গিয়েছিলি? তোকে আমি নিষেধ করেছিলাম না? তুই আমাকে রিফিউজ কেন করিস? তোর কি মনে হয় আমি তোর যোগ্য না? তাহলে শুনে রাখ, তুই আমার যোগ্য না, আর কখনো হবিও না। তবুও তোকে আমার চাই। তুই সারা জীবন আমার হয়ে থাকবি। চাইলেও আমার থেকে তোর মুক্তি নেই। আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করলেই তোকে মেরে ফেলবো। আর নিশান্ত তোকে কোথায় কোথায় ছুঁয়েছে? হাতে, তাই না? আর কোথায়? পেটে? আর কোথায়? তোর চুলে। আর কখনো কোনো ছেলের কাছে যেতে যেন না দেখি। আজকে অতি সামান্যভাবেই বুঝালাম এর ফল কি হতে পারে, আর এই ভুল সেকেন্ডবার হলে এর চেয়েও খারাপ কিছু হবে। আর নিশান্ত না, নিশান্তকে আমি দেখে নিচ্ছি। আমার জিনিসের দিকে তাকানোর ফল কি হতে পারে ও হাড়ে হাড়ে বুঝবে এবার। চল এবার নিচে। তোমার আচরণ এত ছোটদের মতো কেন? তুমি অ্যাডাল্ট, তোমাকে এসব মানায় না তিয়াস ভাইয়া। আমার পেটে অনেক ব্যথা করছে। তোমার মতো জঘন্য মানুষ যে আমার কাজিন হতে পারে আমার ভাবতেই খারাপ লাগছে। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভালোবাসবো? তিয়াস আর কিছু না বলে আজকে অনেক করে ফেলেছে, এর চেয়ে আর বেশি কিছু বললে সত্যি খারাপ হয়ে যাবে। ঈশা ওকে খারাপ ভাবুক, এতে ওর কিছু যায় আসে না। কিন্তু ঈশা তো ওর নিজের। ঈশাকে আঘাত করতে তিশাও চায় না, তবে ওর মাথায় রাগ উঠলে ওর জ্ঞান থাকে না। ও কি করে বসে সে নিজেও জানে না। মনের আকাশে যে মেঘগুলো জড়ো হয়ে আছে সেগুলো নিরাময় আমার জানা নেই, হয়তো কখনো জানাও হবে না। কে জানতো আমার জীবন এমন বিষাদে ভরে যাবে, যার স্মৃতি থেকে পালাবার জন্য আমি অন্য একজনকে আপন করে নিয়েছিলাম। আজ ভাগ্য আমায় আবার তার কাছেই ফিরে দিল। আমার ভাগ্য আমার সাথে বেইমানি করে। হাই রে জীবন। বিন্দু মাত্র ঘুম থেকে উঠে বিছানায় বসে জানালা দিয়ে তাকিয়ে বিকালের ব্যস্ত নগরী দেখছে আর কথাগুলো ভাবছে। ধানমন্ডি বাড়িতে আবাসিক ভবনের পাশে বিন্দুদের ফ্ল্যাট। 15 তলার অ্যাপার্টমেন্টের বিন্দুরা থাকে 12 তলায়। হ্যাঁ, বিয়ের ভেজাল শেষ করে 7 দিন পর কালকে বিন্দুরা চলে এসছে ঢাকায়। বিন্দুর কোনো কষ্ট করতে হয়নি, ফ্ল্যাটটা আগে থেকেই সাজানো গোছানো ছিল। তবে সবকিছুই মেঘলার মনের মতো করে সে সাজিয়েছিল। মেয়েটার আর ভাগ্য হলো না স্বামী সন্তান নিয়ে এখানে ফেরার। মেঘ ভূমিষ্ঠ হবার 6 মাস আগেই মেঘলাকে তার বাবা মা সহ শ্বশুর শাশুড়ি এসে নিয়ে গিয়েছিল। সেই যে যাওয়া হলো আর ফিরিয়ে আসতে পারলো না। বিন্দু একবার মেঘের দিকে তাকালো। বাচ্চাটা কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সে হয়তো জানেও না সে তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষটিকে হারিয়ে ফেলেছে। দুনিয়ার সবাই যতই আপন হোক, একটা সন্তানের কাছে বাবা মায়ের চেয়ে বেশি আপন কেউ হতে পারে না। বাবার চেয়েও মায়ের গুরুত্বটা বেশি বাচ্চাদের জন্য, কারণ একজন বাবা সন্তানকে যত আপন করে নিতে না পারে তার চেয়ে দ্বিগুণ বেশি মা আপন করে নেয়। আর বাচ্চারাও তাই সবচেয়ে প্রথম মায়ের স্পর্শটাই গভীরভাবে পায়। মা যাকে যাকে চিনিয়ে দেবে বাচ্চারাও তাকে সেভাবেই চিনবে। কিন্তু
ওর জীবন হয়তো ভিন্ন ছিল, তাই তো মায়ের সান্নিধ্য পাওয়ার আগেই দাদি নানি খালার সান্নিধ্যে আগে পায়। বিন্দু এক মুখ হাসি নিয়ে রুদ্রা আর মেঘের কাছে যায়। বাচ্চা দুটো কি শান্তভাবে ঘুমিয়ে আছে। অবশ্য বিন্দু ঘুমিয়েছিল, লাঞ্চ শেষে একটু আগে উঠেছে। বিন্দু গিয়ে ঘুমন্ত মেঘকে আদর করে অনেক। বিন্দুর কেন জানি মেঘের প্রতি প্রথম দিন থেকে এক অদ্ভুত মায়ার পড়ে আছে। তাই তো মেঘের মা হতেও দ্বিধাবোধ করলো না। প্রথমে অনেক বুঝিয়ে না করে দিয়েছিল, পরে বাচ্চাটার কথা ভেবে আবার হ্যাঁ বলে দেয়। এক মুখ হাসি আর লম্বা একটা ঘুম যে কোনো কিছুর সেরা নিরাময় হতে পারে। বিন্দুর এতক্ষণ মন খারাপ থাকলেও এখন মেঘ আর রুদ্রাকে দেখে মন ভালো হয়ে যায়। বিন্দু গিয়ে মেঘের সারা মুখে চুমুতে ভরিয়ে দেয়, তারপর রুদ্রাকে। ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করছে ওর মনে। সে কখনো এই ছোট্ট বাচ্চাটাকে কষ্ট দিবে না, এমনকি জানতেও দিবে না বিন্দু মেঘের সৎ মা। জোরে একটা নিঃশ্বাস নিয়ে তার সিল্কি চুলগুলো হাত খোপা করে নিল। সামনে কাটা ছোট চুলগুলো কানের পিছে গুঁজে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। বেশ কিছুক্ষণ পরে টাওয়াল হাতে মুখে মুছতে মুছতে বের হয়ে ওয়াশরুম থেকে। তখনই বিন্দুর ফোন বেজে ওঠে। হাতে নিতেই দেখে দুবার মিসড কল উঠেছে শিশিরের নাম্বার থেকে। বিন্দু কল ব্যাক করতে যাবে, তখনই আবার কল আসে। হ্যালো, কখন থেকে কল দিচ্ছি, ধরছো না কেন? আমার সাথে কথা বলতে যদি এত সমস্যা হয় তাহলে বাদ দাও। আপনি অতিরিক্ত বেশি বোঝেন, যেটা আমার মোটেও পছন্দ না। আমি ওয়াশরুমে ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। আমি বেশি বুঝি নাকি তুমি বেশি বোঝো? তোমার বেশি বোঝার জন্যই আজ আমাদের এই অবস্থা। হোয়াট? আমার বেশি বোঝার জন্যই আজ আমাদের এই অবস্থা মানে কি বোঝাতে চাচ্ছেন? নাথিং। মেঘ রুদ্রা ঠিক আছে? হুম। আর তুমি? আমিও। কি করছে ওরা? ঘুমোচ্ছে। ওকে, মেন ডোর ভালো করে লাগিয়ে রেখো। আমি 7টার মধ্যে চলে আসব। আর কিছু কি লাগবে? বাবুর সেরেলাক ফুরিয়ে গেছে, সেটা আনতে হবে। আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে পিক তুলে দাও। আমি তো জানি না মেঘ কোনটা খায়। এতদিন তো মেবি আব্বুই নিয়ে আসতো। বিন্দুর একবার বলতে ইচ্ছে করছিল, কেমন বাবা আপনি, নিজের সন্তান কি খায় না খায় জানেন না? কিন্তু ওর এই লোকটার সাথে বেশি কথা বলতে ইচ্ছে করে না, তাই আর কথা না বাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। আচ্ছা দিচ্ছি। আর রুদ্রা কিছু খাবে কি? কি নিয়ে আসবো ওর জন্য? রুদ্র ঘুমাচ্ছে, ও উঠলে কল দিয়ে জানাবো। রাখছি। ওকে, বাই। বিন্দু কল কেটে মেঘের জন্য ফিডার বানাতে চলে যায় কিচেনে। দুধ গরম করে ঠান্ডা করে মেঘকে খাইয়ে আবার কিচেনে যায় রুদ্রার জন্য কিছু বানাতে। আর এদিকে শিশির অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সামনে ওদের কোম্পানির একটা বড় ডিল ফাইনাল করবে, আর এর সব দায়িত্ব পড়েছে শিশিরের উপর। কারণ শিশির এই কোম্পানির ডিরেক্টর আর মালিকের সবচেয়ে বিশ্বস্ত এমপ্লয়। নিজের ছেলের মতোই শিশিরকে দেখে সে। এতে অবশ্য অনেকেই শিশিরকে দেখতে পারে না। অফিসে ওর শত্রু আছে অনেক। শিশির কাজ করছিল, তখনই ওর এক মেয়ে কলিগ চলে আসে। কি খবর শিশির? শুনলাম তুমি নাকি বিয়ে করছো। কারোর কেবিনে ঢুকতে পারমিশন লাগে, আর কতবার বলবো? তোমার কাছে আসতেও আমার পারমিশন লাগবে? আমি তো তোমার কাছে এমনিতেই আসতে পারি। স্টপ তানিয়া, আর আগাবে না। নিজের লিমিটের মধ্যে থাকো, লিমিট ক্রস করো না। তোমার জন্য কিন্তু ভালো হবে না। তাই তো কি খারাপ হবে শুনি? শিশির এবার লাভ দিয়ে উঠে দূরে সরে যায়। এই মেয়েটা যথেষ্ট গায়ে পড়া টাইপের। অনেক ছেলেদের সাথে সম্পর্ক আছে, আর সেটা অবশ্য ভালো কোনো সম্পর্ক না। কিন্তু শিশির আর এই কোম্পানির মালিকের ধারের কাছেও ঘষতে পারে না। কোম্পানির মালিক যে, তার যথেষ্ট বয়স আছে, কিন্তু এই মেয়ে কি বয়সের কোনো ডিফারেন্ট বোঝে? পুরুষ হলেই হলো। আর যেখানে এত বড় কোম্পানির মালিক সে, আর শিশিরকেও তাই হাত করতে চায়। যেহেতু মালিকের সবচেয়ে প্রিয় এমপ্লয় শিশির, আর ওর উপরই কোম্পানির সমস্ত দায়িত্ব। তাই কি করব? তোমার হাজবেন্ডকে বলে দিব। আর বলতে দিল না। তানিয়া হেসে কুটি কুটি হয়ে পড়ে। তুমি কাকে বলবে? সিরিয়াসলি শিশির, তুমি ওই ভেড়াকে বলবে? একটা মানুষ কতটা নিচু প্রকৃতির হলে নিজের হাজবেন্ডকে এসব বলতে পারে? আমি চাইলেই তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি। মালিক না হলেও এতটুকু ক্ষমতা আমার আছে। অতএব সময় থাকতে শুধরে যাও। অনেক পাপ করেছো জীবনে, আল্লাহর কাছে কি জবাব দেবে? আমার কবরে আমি যাব, আর তোমার কবরে তুমি যাবে। সো নিজের চরকায় তেল দাও। বেরিয়ে যাও এখান থেকে। আই সে গেট লস্ট মাই কেবিন। রুহান, রুহান। যাচ্ছি, কাউকে ডাকতে হবে না। আমি এখানে থাকতে আসিনি। আর হ্যাঁ, কি যেন বললে? আমি পাপ করেছি? আমি তো একটা বিয়ে করেছি। আর তুমি তুমি কি করলে? দুটো বিয়ে করলে।
পাপ তুমিও কম করনি শিশির। রোহান এসেছে আর এসেই বলেছে শিশির কেন এত জোরে ডাকলো। ম্যাম চলেন, স্যারের মাথায় এখন গরম আছে, কিছু বলিয়েন না, পরে কথা বলে নিয়েন। তানিয়া চলে যেতে নেয়। ওয়েট এ মিনিট তানিয়া, আমি দুটো বিয়ে করেছি তাই না? হ্যাঁ, আমার বাচ্চার মায়ের দরকার ছিল তাই বিয়ে করেছি, নিজের জন্য করিনি। তুমি নিজের সাথে আমাকে তুলনা করছো কোন সাহসে? জেনে রাখা ভালো, আমি বিয়ে করেছি তোমার মতো কোনো অবৈধ সম্পর্কে জড়াইনি। নেক্সট টাইম ভেবেচিন্তে কথা বলবে। নাও মুভ ফ্রম মাই ফ্রন্ট। তানিয়া অপমান বোধ করে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল আর মনে মনে ভাবলো কিভাবে শিশির ক্ষতি করা যায়। শিশির বিরক্ত হয়ে আবার কাজে মন দিল। তখন ওর আবার ফোন বেজে উঠলো। তাকে দেখে বিন্দুবালা দিয়ে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। শিশির ফোন ধরে। হ্যাঁ বিন্দু, বলো। বাবাই তুমি কে করো? কে? আমার রুদ্রানী। কাজ করছি শোনা, তুমি কি করছো? আমি তো ঘুমোচ্ছিলাম, একটু আগে উঠলাম। তুমি কখন আসবে? তাড়াতাড়ি চলে আসবো। ভাই কি করে? ভাই এখন ঘুমোচ্ছে। ওকে বাবা, তুমি কি কিছু খাবে? আমি আসার সময় নিয়ে আসবো। চকলেট আনবে অনেকগুলো, বার্থডে কেক আনবে আর কোকাগুলো আনবে। আচ্ছা আনবো, এখন রেখে দিচ্ছি। বাবাই কাজ করবে কেমন? আর ভাইকে দেখে রেখো। আচ্ছা। রুদ্রা ওর মায়ের দিকে তাকিয়ে একটা ভুবন হাসি দিল। এতক্ষণ বিন্দু রুদ্রার পাশেই দাঁড়িয়েছিল। কেক আনতে বললে কেন? গতবার কেক খেয়ে কি হয়েছিল মনে নেই? আবার হসপিটালে অ্যাডমিট হতে চাও? মাম্মা আমার খেতে ইচ্ছে করছে, বেশি খাবো না, প্রমিস। একটু একটু করে খাবো, সত্যি বলছি। ও মাম্মা তুমি কি রাগ করেছো? আচ্ছা ঠিক আছে, খাবো না, বাবাইকে না করে দিচ্ছি। না থাক, আমি রাগ করিনি। এই নাও তোমার ফেভারিট পিৎজা। রুদ্রার জন্য পিৎজা আর নিজের জন্য কফি বানিয়ে এনে। ওয়াও, তুমি পিৎজা করেছো? থ্যাংক ইউ মাম্মা। বিন্দু উঠুট প্রসারিত করেই তারপর জড়িয়ে ধরে চুমু দেয়। অনেক আদর হয়েছে, এবার ভাইকে ডেকে উঠাও। তুমি এখানে বসে খাও। ছাদে যাবে রুদ্রা? আচ্ছা খেয়ে চলো। বেশ কিছুক্ষণ পর বিন্দু, মেঘ আর রুদ্রাকে নিয়ে ছাদে যায়। ছাদিকে দেখে একদল ভাবি টাইপের মহিলাগুলো খুশ গল্পে মেতে আছে। বিন্দুর এগুলো কোনো কালই পছন্দ ছিল না, তাই এদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে রুদ্রা আর মেঘকে নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর এক মহিলা বিন্দুকে ডাক দিল। বিন্দু একটা জোরে শ্বাস নিয়ে তাদের সামনে যায়। তুমি কি এখানে নতুন? আগে তো কখনো দেখিনি। আর আমাদের অ্যাপার্টমেন্টে নতুন পেইন গেস্ট এসেছে বলে তো জানি না। কবে এসেছো? জি কালকে। কত তলায়? বারে 6A-তে। এই ঋতু ভাবি 6A-তে মেঘলা ভাবি থাকতো না? মেঘলা ভাবি চলে যাওয়ার পর তো শিশির ভাই একাই থাকতো, সে কি তাহলে বাসা ছেড়ে দিয়েছে নাকি? না, শিশির ভাইয়াকে তো কালকেই দেখলাম। না, আমি ওনার দ্বিতীয় স্ত্রী, মিসেস বিন্দু আহমেদ। সবাই তো অনেক অবাক হয়ে যায়। কি বলেন? শিশির ভাই বিয়ে করলো কবে? 7 দিন আগে আমাদের বিয়ে হয়েছে। ও আচ্ছা, তো এই দুইটা কি আপনার বাচ্চা? আপনার ছেলে মেয়ে দুইজনেই অনেক কিউট। হ্যাঁ, ও রুদ্রা আর ও মেঘ, শিশির আর মেঘলার সন্তান মেঘ। আর এখন আমারই ছেলে। রুদ্রা শোনা, বাবা যাও তো, ওই বাচ্চাগুলোর সাথে খেলো। আমার আগের হাজবেন্ড মারা গিয়েছে, ছেড়ে দেয়নি। কারোর সম্পর্কে না জেনে বলাটা অন্যায়। সে কি করতো? আমার হাজবেন্ড মিস্টার রুদ্রুর মাহবুব রুদ্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। 2 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর কিছু? 2 বছর হলো বিধবা হয়েছেন আর এত তাড়াতাড়ি বিয়ে করলেন? স্বামীর প্রতি ভালোবাসা ছিল না নাকি? বিন্দু এবার মেজাজ খারাপ হয়ে যায়। উঠে দাঁড়িয়ে রিয়ার কাছ থেকে মেঘকে নিয়ে। দেখেন ভাবি, আমি আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কারোর সাথে ইন্টারফেয়ার করতে মোটেও পছন্দ করি না, তাই আপনাদের এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। রুদ্রা মাম্মা চলে এসো, আমরা নিচে যাব। মাম্মা আরো একটু পরে যাই না, মাত্র খেলা শুরু করেছি। আমি বলছি চলে এসো। বিন্দু ভাবি রাগ করবেন না, আসলে আমি নিচে যাচ্ছি, বাই। পরে আবার দেখা হবে সবার সাথে। ধোয়া ওঠা কফির মগ হাত নিয়ে শিশির দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। এক চুমুক খাচ্ছে আর নিচের দিকে তাকিয়ে ব্যস্ত শহরের মানুষজনের ব্যস্ততা দেখছে। 12 তলা থেকে জনমানব, গাড়ি সবকিছু পিঁপড়ার মতো লাগছে।
পিপিলিকা যেমন তার ছোট্ট শরীরটাকে নিয়ে ছোট ছোট করে হাত পায়ে গড়িয়ে চলে, শিশিরেরও ঠিক এই মুহূর্তে মানুষগুলোকে পিপিলিকার মতো লাগছে। আর মাথার উপর তারা ভরা নীলচে আকাশের মুগ্ধতা তো আছেই। যেখানে চন্দ্রিমা একমাত্র রানী, তার বিশাল রাজত্বে রানীর যেমন অনেক প্রজা প্রহরী মন্ত্রী থাকে, চন্দ্রিমারও ঠিক তেমন অনেকগুলো জল করা তারা আছে। কিন্তু এই বিশাল রাজত্বে চন্দ্রিমার একটাই আফসোস, তার কোনো সঙ্গী নেই। সমস্ত রাজ্যে একা হাতে সামলাতে হয়, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। কারণ রাত শেষে আবার এই রাজ্য সূর্য মামাকে ছেড়ে দিয়ে নিজেকে লুকিয়ে পড়তে হয়। সে কোথায় লুকায় আজও তো ধোঁয়াশার সবার কাছে। আজ যদি তার একটা সঙ্গী থাকতো, তাহলে কি সূর্যমামা পারতো তার তেজ দেখে চাঁদকে সরিয়ে দিতে? কখনোই পারতো না। তবে চন্দ্রিমার কাছে সূর্য মামা স্বার্থপর হলেও ধরণীর কাছে সে বিশাল আত্মত্যাগী। কারণ যতক্ষণ সূর্য মামা ঘুমিয়ে থাকে ততক্ষণ কিন্তু ধরণীকে আধারে রাখে না। তার যতটুকু সম্ভব দুনিয়াকে আলোকিত রাখার চেষ্টা করে, আর সেটা চন্দ্রের মাধ্যমে। নিজের আলোটুকু চন্দ্রকে ধার দেয়, যেন তার প্রেয়সী ধরণী অন্ধকারে ভয় না পায়। তবে কি সূর্য ধরণীর প্রেমে পড়েছে? চন্দ্র কি এই জন্য ধরণীকে হিংসে করে না? হয়তো করে। তাই তো মাঝে মাঝে নিজের ক্ষোভ প্রকাশ করতে পূর্ণ চন্দ্রিমা থেকে অর্ধ চন্দ্রিমাতে পরিণত হয়, যেন সবটুকুই আলো ধরণীর বুকে না দিতে হয়। চন্দ্র সূর্য ধরণীর এই অদ্ভুত প্রণয় সারা জীবনই বিরাজ থাকবে। আর তা শান্ত হয়ে দেখবে ধরণীর বুকে থাকা জনমানব। রাত 11:47। শিশির এতক্ষণ তার রুমে বসে ল্যাপটপ ও অফিসে কাজ করছিল। সারাদিন অফিস, আর এখন সেই অফিসের কাজ করতে করতেই সে ক্লান্ত হয়ে যায়। তাই বিন্দুকে বলে 1 কাপ কফি বানিয়ে নেয়। কফি প্রায় শেষের দিকে, নিচের তলানিটুকু অবশিষ্ট রেখে চুমুক দিতেই বিন্দু পাশে এসে হাজির। কিন্তু বিন্দু শিশিরের দিকে তাকাচ্ছে না, সামনের দিকে ওর চোখ সীমাবদ্ধ। শিশির কফি শেষ করে ব্যালকনিতে থাকা টি টেবিলে কাপটা রেখে কিছুক্ষণ বিন্দুর দিকে তাকিয়েছিল। শিশির বিয়ের পর এই প্রথম বিন্দুর দিকে নজর দিল। আগের চেয়ে খানিকটা স্বাস্থ্য হয়েছে, তবে তা আমারই কিছু না। আগে তো অনেক শুকনো ছিল, তবে এতে মেয়েটার সৌন্দর্য কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। সে যে যথেষ্ট সুন্দরী সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগের চেয়েও বিন্দু বেশ রূপবতী হয়েছে। কাঁচা হলুদ বর্ণের ফর্সা মেয়েটি গায়ের রং, তবে মেঘলার গায়ের রং ও ফর্সা ছিল, কিন্তু সে ফ্যাকাশে ফর্সা, যাকে বলে অতিরিক্ত ফর্সা। মেঘলার বর্ণের চেয়ে বিন্দুর গায়ের রং আকর্ষণীয় বটে। আর বিন্দুর ঠোঁটের নিচে কালো তিল আর মুখে বেশ মানিয়েছে। নাকে ছোট্ট একটা ডায়মন্ডের নোজপিন, কানে ছোট্ট সোনার ঝুমকো, আর গলায় ডাবল পার্টের সোনার চেন, হাতে সোনার চুড়ি, আর 2 হাতের আঙ্গুলে 3টে সোনার আংটি। বেশ বউ লাগছে তাকে। শিশির এক পলক তাকিয়ে বিন্দুকে অনুসরণ করে সামনের দিকে তাকালো, কিন্তু ল্যাম্পপোস্টের আলো আর জনমানব ছাড়া বিশেষ কিছু খুঁজে পেল না। বিন্দুর দিকে তাকিয়ে 3 পিসের চেয়ে শাড়িতে বেশি মানাতো। এইটাতেও সুন্দর লাগছে, তবে শাড়িতে বেটার লাগতো। নতুন বউরা তো শাড়ি পরে। আপনি কখনো শুনেছেন কোকিলের বাসায় শুধু কোকিলই ডিম পাড়ে? সেখানে কিন্তু কাকও এসে বাচ্চা ফুটায়। তেমনি বাঙালি নারীর শাড়িটা মূল্যবান হলেও এর পাশাপাশি অনেক ড্রেস পরারই অনুমতি আছে, সেটা অবশ্যই শালীনতা বজায় রেখে। আর নতুন বউকে যে শাড়ি পরতেই হবে এটা একটা আজগুবি কথা। সে যেটাকে কমফোর্টেবল ফিল করবে সেটা পরাই বেস্ট। আগে তো শাড়ি তোমার ফেভারিট ছিল, প্রায় পরতে আমার সাথে ঘুরতে যাওয়ার সময়। আমি একদিনই বলেছি, আগে কথাটা হচ্ছে অতীত, আর আমি এখন বর্তমানে অবস্থান করছি। তাই আগের কথা বলে বিভ্রান্ত করবেন না। তবে হ্যাঁ, এটা সত্যি, রুদ্র আমার অতীত হলেও আমি তাকে কখনো ভুলতে পারবো না। সে আমার অতীতেও যেমন ছিল, বর্তমানেও আছে, আর ভবিষ্যতেও থাকবে। তাহলে তো আমাকে কখনো মেনে নিবে না, তাই না? আমার জীবনের প্রথম ভালোবাসা আপনি হলেও শেষ ভালোবাসা রুদ্র, আর আমি শেষকেই বেশি প্রাধান্য দেই। তার জায়গায় আমি কাউকেই দেব না। আচ্ছা, আপনি যে মেনে নেওয়ার কথা বলছেন, আপনি কি পারবেন মেঘলাকে ভুলে সেই জায়গায় আমাকে মেনে নিতে? মেনে নিতে পারবো কিনা জানি না, তবে মানিয়ে নিতে পারবো। কারণ অতীত তো অতীতই, সেটা আঁকড়ে ধরে থাকলে কখনো সামনের দিকে আগানো যাবে না। আর আমি সামনে আগাতে চাই। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব মেনে নেওয়াই ভালো। যেমন তুমি কনফিডেন্সিয়ালি ভাবে বলছো রুদ্রের জায়গা কখনো কাউকে দিবে না, কিন্তু এমনও তো সময় আসতে পারে তুমি দিতে বাধ্য। তখন তোমার এই কথাগুলো নেহাত মিথ্যে হয়ে যাবে না? কি বলতে চাচ্ছেন আপনি? তেমন কিছু না। তুমি চলে যাবার পর মেঘলাকে
মেনে নেওয়া কি আমার খুব ইজিলি হয়েছে? না, হয়নি। জেদের বসে মেঘলাকে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু মেনে নিতে অনেকটা সময় লেগেছে। মানে আপনি মেঘলাকে ভালোবাসতেন না এটা বোঝাতে যাচ্ছেন? না, বাঁচতাম না। যেটা ছিল সেটা অ্যাট্রাকশন ছিল, ভালোবাসা না। কিন্তু তুমি আমাকে ভুল ভাঙানোর আগেই ছেড়ে চলে গিয়েছিলে। ও রিয়েলি? এসব সিম্পেথি দেখানোর কোনো মানেই হয় না। অন্ততপক্ষে আমাকে যা যা করেছিলেন কিচ্ছু ভুলিনি, সব মনে আছে। আপনার কথা আমি আমার ফ্যামিলির কাউকে বলিনি, তাই আপনার থেকে চলে আসার পর আমি নিজে নিজে ভুগে মানসিক রোগী হয়েছিলাম। 3 মাস হসপিটালেও ছিলাম। সেই সময়টা সাফার করেছি আমি আর আমার ফ্যামিলি, আর কেউ না। হোয়াট? কি বলছো এসব? মানসিক রোগী? হসপিটাল মানে? তোমাকে আমি কোথায় কোথায় খুঁজেছিলাম জানো? আমি ঘুমোতে যাচ্ছি, বাই। ওয়েট, কোথাও যাবে না তুমি এখন। আজকে সব প্রশ্নের উত্তর দিবে। কেন ছেড়ে গিয়েছিলে আমায়, সবটা আজকে ক্লিয়ার হবে। ডোন্ট টাচ মি। আমি এই ম্যাটারে আর কোনো কথা বলতে চাচ্ছি না। রুদ্রা মেঘ ঘুমোচ্ছে, আমাকে রুমে যেতে দিন। না, আমাকে বলবে, তারপর যাবে। তার আগে যেতে দিব না। সেদিন আমার বার্থডে ছিল, আসোনি কেন? তোমার জন্য কতক্ষণ ওয়েট করেছিলাম আইডিয়া আছে? সেদিনই আমি সবাইকে আমাদের রিলেশনের কথা অ্যানাউন্স করতাম, আর আব্বু আম্মুকেও বিয়ের কথা বলতাম। ওহ রিয়েলি? একটা মেয়ের সর্বনাশ করে আমার সর্বস্ব কেড়ে নিতেন? মেয়েরা কি এতটাই সস্তা? কোনো দাম নেই আপনাদের কাছে, তাই না? যখন ইচ্ছে হবে পাপেট বানিয়ে খেলবেন, আবার ইচ্ছে ফুরিয়ে গেলে ফেলে দিবেন। আপনার ফাঁদে মেঘলা পা দিলেও আমি জেনেও পা বাড়ানোর সাহস পাইনি মিস্টার শিশির। তুমি এত কথা বলছো কিসের ভিত্তিতে? আমি মেঘলার কি সর্বনাশ করেছি? কি যাতা বলছো এগুলো? বিন্দু কিছু বলতে যাবে তখনই মেঘের কান্নার আওয়াজ শোনা যায়, আর বিন্দু সেখান থেকে চলে আসে। শিশির এদিকে রাগ সামলাতে না পেরে জোরে ইট সিমেন্টের বানানো শক্ত দেওয়ালটাতে হাত দিয়ে ঘুষি দেয় 2-3 বার। এতে ওর হাত কেটে কিছুটা রক্ত বের হয়। নিজের রাগ কন্ট্রোল করে ঘরে ফার্স্ট এইডের বক্স খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আসলে ওর মাথায় তো ঘুরপাক খাচ্ছে অন্য কিছু। মেঘলার কি সর্বনাশ করেছে ও? কোনোদিন তো হাত ধরা ছাড়া কাছেও ঘেঁষেনি, তাহলে বিন্দু কিসের ভিত্তিতে এতগুলো কথা বলল? শিশির খুঁজতে খুঁজতে খুঁজে না পেয়ে বিন্দুর রুমের দিকে পা বাড়ায়। এই বাড়িতে 3টা বেডরুম, একটা শিশিরকে দিয়েছে, আর একটা বিন্দু ওর ছেলে মেয়ে নিয়ে থাকবে বলে জানিয়েছে, আর একটা যে কাজে সেটা গেস্ট রুম বানিয়েছে। বাড়িটা বেশ বড় সড়ো। বিন্দুর খুব পছন্দ হয়েছে এই বাড়িটা। বিন্দু, ফার্স্ট এডের বক্সটা কোথায়? বিন্দু মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। শিশিরের এমন প্রশ্নে তার দিকে না তাকিয়েই মেঘের দিকে তাকিয়ে শিশিরকে উত্তর দিল। কেন? কেন মানে কি? আমি দিতে বলছি, দাও। আল্লাহ, আপনার হাত দিয়ে রক্ত ঝরছে কেন এমন করে? তাতে তোমার কি? আমি মরলেও তোমার কিচ্ছু যায় আসে না, বাঁচলেও না। তা অবশ্য ঠিক। কি? না মানে ওয়েট। মেয়েকে বিছানায় রোদ্রের পাশে শুয়ে দিয়ে বিন্দু ফার্স্ট এইডের বক্স বের করে। এখানে বসেন, ব্যান্ডেজ করে দেই। কিভাবে এমন হয়েছে জিজ্ঞেস করলে না? হ্যাঁ, ও হ্যাঁ, তাই তো। কিভাবে হয়েছে? শিশির বিন্দুর এমন খাপসারা ভাব দেখে রাগ হয়, তাই সে বিন্দুর কাছ থেকে বক্স কেড়ে নিয়ে ওর রুমে চলে যায়। বিন্দু শিশিরের পেছন পেছন যায়। কি চাই এখানে? আমি লাগিয়ে দেই। দরকার নেই, আমি নিজের কাজ নিজেই করতে পারি। 6 মাস যাবৎ করে আসছি, তোমাকে এত সিম্পেথি দেখাতে হবে না। বাচ্চাদের কাছে যাও। এ আমি কাকে বিয়ে করেছি, কার জন্য বিয়ে করলাম আমি? স্বামী মরে গেলেও কোনো খোঁজ নেবে না এই ব্যক্তি। আপনার বাচ্চার জন্য বিয়ে করেছেন কেন? বাসর রাতে বলেছিলেন না আপনার কোনো বউয়ের প্রয়োজন নেই, জাস্ট মায়ের কথা রাখতে। আর আপনার বাচ্চার জন্য বিয়েটা করেছেন। এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন? বিয়ের তো 10 দিনও হয়নি এখনই। মাপ চাই বোন, আপনি এখন আসতে পারেন। আর জীবনেও কিছু বলবো না, যাও এখন। বিন্দু মুখ বাঁকিয়ে চলে গেলে আর এদিকে শিশির নিজের হাতে ব্যান্ডেজ করে ধুমধুম করে কিছুক্ষণ বসে থাকে। নিজের রুমে লাইট বন্ধ করে শুয়ে পড়ে আর ভাবতে থাকে। সেদিন ছিল শিশিরের জন্মদিন। ওদের ক্যাম্পাসের অডিটোরিয়ামের সব ব্যবস্থা করা হয়। ওসব বন্ধুরা অডিটোরিয়ামে সাজানো থাকে। শিশিরও ওদের হেল্প করে। শিশির আজকে সবাইকে বলবে ওর আর বিন্দুর সম্পর্কের কথা। ওরা খুব তাড়াতাড়ি বিয়েও করবে।
কারণ ভার্সিটির অনেকেই ওদের তিনজনেরই এই ত্রিকোণ সম্পর্ক নিয়ে সমালোচনা করে। সবার ভাষ্য মতে শিশির মেঘলার মাঝে নাকি বিন্দু চলে এসছে। সবাই তো আর জানে না বিন্দু শিশিরের আগের থেকে রিলেশন আছে। ভার্সিটি ভর্তি হওয়ার পর থেকেই দেখে আসছে শিশির মেঘলাকে একসাথে থাকতে, তাই তাদের ধারণা ওরা দুজন দুজনকে ভালোবাসে। শিশির মেঘলার সংঘাত বেশ ভালোই ছিল, যেখানে যাবে দুজন একসাথে যাবে, যা করবে দুজন একসাথে করবে। তারাও 2 বছর পর যখন বিন্দু ওদের ভার্সিটিতে ভর্তি হয়, তারপর থেকে শিশিরের সাথে বিন্দুকে মাঝে মাঝে দেখেই বিন্দুর বিরুদ্ধে আড়ালে সমালোচনা করত। শিশিরের সবাইকে বলার আরও একটা উদ্দেশ্য হলো দিন দিন সবার কথা মতো শিশিরও মেঘলার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আর বিন্দুর প্রতি অবহেলা। তাই শিশির সিদ্ধান্ত নিয়েছে বিন্দুর কথা সবাইকে বলবে, তা না হলে বিন্দুর সাথে বেইমানি হয়ে যাবে। কারণ ওদের সম্পর্ক তখন 4-5 বছর হয়েছে। এখন কোনোভাবেই বিন্দুকে ঠকানো সম্ভব না। কিন্তু সেদিনের পর থেকে আর বিন্দুকে শিশির খুঁজে পায় না। হঠাৎ করে এই 7 বছর পর দেখা হয়, তাও ওরই দ্বিতীয় স্ত্রী হিসেবে। বিন্দু এসব কি বলে গেল? আমি মেঘলার সর্বনাশ করে আবার ওর সর্বস্ত্র কেড়ে নিতে চেয়েছিলাম, এটা ও বলল কিভাবে? এটা মানছি আমি মেঘলার প্রতি কিছুটা উইক ছিলাম, তবে ওকে ভালোবাসতাম না। হ্যাঁ, এটাও ঠিক, বিন্দুকে অনেক অবহেলাও করেছি, তাই বলে এভাবে আমার চরিত্রে দাগ লাগিয়ে দিল। এসব ভাবতে ভাবতে শিশিরও ঘুমিয়ে পড়ল নতুন দিনের অপেক্ষার জন্য।